মাহারিন প্রথমে ঘুরবে না বললেও তাহমিদ মাহারিনের কাঁধের ব্যাগ টেনে ঘুরতে নিয়ে যায়। মাহারিন শুরুতে রাগ দেখালেও এখন তোর ঘুরতে মন্দ লাগছে না। শপিং মলটা ভীষণ বড়, সারিবদ্ধ এক একটা শোরুমে নজর বুলাচ্ছে সে। মাহারিন যখন বিভিন্ন জিনিসে মগ্ন, তখন একজোড়া চোখ সব ছেড়ে তাকেই দেখতে ব্যস্ত। তাহমিদ হঠাৎ বলল, আইসক্রিম খাবেন? মাহারিন বারণ করল না, কেউ আইসক্রিম সাধলে বারণ করতে নেই। তাহমিদ তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল এক তুর্কিশ আইসক্রিম জোনে। ওখানে আইসক্রিম বিক্রেতা নানান ছল করে আইসক্রিম নিয়ে মাহারিনের ফুরফুরে মেজাজ মুহূর্তে গোমড়া হয়ে যায়। সে তো ভুলে গিয়েছিল তাহমিদ সোজা কথার মানুষ না, এজন্য আইসক্রিমও খাওয়াতে নিয়ে এলো তারা বেঁকা ছলে। যখনই মাহারিন আইসক্রিম ধরতে যাচ্ছে তখনই বিক্রেতা ফট করে সরিয়ে ফেলছে আইসক্রিমটা, আবার হাতে দিলেও সেটা আবার নিয়ে যাচ্ছে। মাহারিন নাক ফুলিয়ে কোনো ছলেই আর হাত বাড়াল না, উল্টো গরম চোখে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ কোনো রকমে হাসি থামে বিক্রেতার উদ্দেশ্যে বলল, বেগম রেগে যাচ্ছে ভাই, দিয়ে দেন। বিক্রেতার ছেলেটা প্রাণবন্ত, সেও মুচকি হেসে কোনটা টিস্যুতে জড়িয়ে মাহারিনের সম্মুখ ধরল। মাহারিন সেটা নিতেই তাহমিদ পেমেন্ট করে দিল। পরপর নিজেও প্যাকেটজাত এক কোণ নিয়ে নিল। মাহারিন তখনও চুপ করে ফুঁসছে। তাহমিদ নিজের আইসক্রিমটা মাহারিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার আইসক্রিমের প্যাকেটটা খুলে দিন তো। তাহমিদের এমন সরল গলা শুনে মাহারিনের রাগ কোথায় যেন উবে গেল। মাহারিন ঘাড় বাঁকিয়ে তাকালো মানুষটার দিকে। নেভি ব্লু শার্ট পরেছে, কি দারুণ মানিয়েছে লোকটাকে। পরপর মাহারিনের মনে পড়ল তাহমিদ তখন তাকে বেগম বলেছে। বেগম ডাকটা কানে ধাক্কা খেতেই মাহারিন থ বনে যায়। তাহমিদের হাত থেকে কোনটা নিয়ে উপরের কাগজ ছিঁড়ে দিল। তাহমিদ সেটা নিয়ে থ্যাংক ইউ জানাতে মাহারিন অন্যদিকে তাকে আইসক্রিম খেতে লাগলো। এখন তার কেন যেন তাহমিদের সঙ্গে ভালো লাগছে। তাহমিদ হঠাৎ বলল, তোমার এত রাগ কেন? মাহারিন অন্যমনস্ক হয়ে জবাব দিল, আপনি তেরা বলে তাই। তাহমিদ ঠোঁট টিপে হেসে বলল, এর মানে বিয়েতে তুমি রাজি? মাহারিন চট করে তাহমিদের দিকে চেয়ে অপ্রস্তুত গলায় বলল, একদম না। এমন সময় তাদের পথ আগলে দাঁড়ালো সেই ছেলেটা যে মাহারিনকে কিছুদিন আগেই প্রপোজ করেছিল। ছেলেটার প্রতি মাহারিনের চাপা রাগ মাথায় নাড়াচাড়া দিয়ে উঠল সহসা। ছেলেটা হেসে মাহারিনকে বলল, হাই মাহারিন। মাহারিন চট করে তাহমিদের বাহু আগলে মুখে চওড়া হাসি টেনে বলল, হাই, কেমন আছো? ছেলেটা মাহারিনের এমন কাণ্ডে থতমত খেল। সে একবার মাহারিনের দিকে তো আরেকবার তাহমিদের দিকে তাকাচ্ছে। নজর বুঝতে পেরে মাহারিন হাসি মুখে বলল, উনি আমার উডবি হাজব্যান্ড, কিছুদিন পরে আমাদের বিয়ে। ছেলেটা অপ্রস্তুত হয়ে তাহমিদের প্লাস্টার করা হাতের দিকে তাকালো, মুখে কিছুটা বিকৃত করে বলল, এরকম অবস্থায় বিয়ে? ছেলেটার নাক সিটকানো মাহারিনের বিশেষ পছন্দ হলো না। ভিতর ডিম, প্রেম করে বেড়ানো ছাগলকে দিয়ে এমনিতেও কিছু করা যায় না। সঠিক পুরুষ হলে মাহারিনকে প্রেমের প্রস্তাব দেওয়ার আগে বাসায় বিয়ের প্রস্তাব দিত। মাহারিনেরও বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য ঘ্যান ঘ্যান করা লাগতো না। তাই বলা যায় সব রাগ একসাথে হানা দেয় মাহারিনের মধ্যে। মাহারিনের চওড়া হাসি বজায় রেখে বলল, কেন নয়? যে আমার বাড়ি বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষমতা রাখে, যে আমার আব্বুকে দেখে মিউমিউ করে না, যে আমার সমস্ত রাগ দেখেও আমাকে মেনে নেয়, তাকে আমি যে কোনো অবস্থাতেই বিয়ে করব। আর আমার উঠবি তোমার থেকে 1000 গুণে ভালো, সেটা হোক রূপ, গুণ কিংবা সাহসের দিক থেকে। অপমানের ছেলেটার মুখটা থতমত হয়ে যায়। মাহারিন এবার তাহমিদের দিকে তাকাতেই দেখল তাহমিদ অদ্ভুত নজরে তার দিকে এসে। মাহারিন মিনমিন করে বলল, আপনার ভিজিটিং কার্ড কোথায়? তাহমিদ অস্ফুট স্বরে শুধালো, হ্যাঁ। আরে কার্ড লাগবে। তাহমিদ মন্ত্রমুগ্ধের মতো মানিব্যাগ বের করে মাহারিনের হাতে দিল। মাহারিন মানিব্যাগ থেকে কার্ড বের করে ছেলেটার দিকে সেই কার্ড বাড়িয়ে দিয়ে বলল, আমার উঠবি একজন নামকরা অর্থোপেডিক্স, তোমার হাত পা ভাঙলে চলে এসো, বেস্ট ট্রিটমেন্ট পাবা। কার্ডটা নিয়ে চোখ বুলালো ছেলেটা। পরপর বলল, এমনভাবে বললে যেন তুমি চাও আমার হাত পা ভাঙুক। মাহারিন হেসে বলল, আমি কখনো শত্রুর খারাপ চাই না। আসেন তাহমিদ সাহেব, আপনার আম্মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। বলেই তাহমিদের বাহু আগলেই চলে গেল। কিছু দূর আসতেই তাহমিদ বলল, স্ক্রিপ্ট ছাড়াই এত সুন্দর অভিনয়। মাহারিন মুখ বাঁকিয়ে বলল, এই ছেলেটাকে আমার দেখতে ইচ্ছে করে না।
এজন্যে আমার প্রশংসা? মাহরিন আনমনে বলল, তাহলে স্বীকার করছে তো আমি তোমার জন্য পারফেক্ট চয়েস? মাহরিন থতমত খেয়ে তাহমিদের দিকে চেয়ে বলল, একদম না। তাহলে এখনও আমার হাত ধরে আছেন কেন? মাহরিন এতক্ষণ উপলব্ধি করল সে এখনও তাহমিদের বাহু আগলে হাঁটছে। সিটকে সরে গেল সে। তাহমিদের দিকে তাকাতেই দেখল মিটিমিটি হাসছে সে। মাহরিন অনুভব করলো তার কানজোড়া কেমন গরম হয়ে আছে। সে তাহমিদকে রেখেই আগে আগে চলে গেল। তাহমিদ মাহরিনের পিছু যেতে যেতেই আপন মনে হাসলো, বলল, তোমাকে চিনতে শুরু করেছি, তবে তোমার রাগের ঔষধ আমি হব না হয়। মাহরিন বাড়ি পৌঁছে সর্বপ্রথম ফ্রেশ হয়ে নেয়। গরমে অস্থির অবস্থা তার। এসির নিচে বসতেই ফোনে মেসেজ আসার রিংটন বাজল। মাহরিন মেসেজ না দেখে আগে ফ্রিজ থেকে জুস নিয়ে আসলো। গলা ভেজাতে হবে। গলা ভিজিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে আজকের দিনটা ভাবতে লাগলো। তাহমিদের সাথে সময়টা মন্দ কাটেনি। মাহরিন ভেবেছিল তাহমিদ হয়তো তাকে ঘুমের ওষুধ নিয়ে খোঁচা দিবে, মজা নিবে, কিন্তু এরকম কিছুই সে করেনি। উল্টো ভাব ধরেছে এমন যেন কিছুই হয়নি। মাহরিনের চোখে ঘুম জড়ো হতে আয়েশা তাকে ডাকলো রাতের খাবারের জন্য। খাবার শেষ করে এসে ফোন ধরতেই মেসেজ চোখে পড়ল। মেসেজের কথা মাহরিনের মনেই ছিল না। তাহমিদ মেসেজ করেছে, তাতে লেখা, আপনার রুচি বেশ খারাপ মাহরিন। আমার মতো হ্যান্ডসাম ছেলেকে রেখে আপনি অমন একটা ছেলেকে পছন্দ করছেন বিয়ের জন্য। এবার বুঝেছি আঙ্কেল কেন আপনার পছন্দকে এত গুরুত্ব দিত না। মাহরিনের নরম মেজাজ গরম হতে সময় নিল না। তাহমিদের প্রতি তার যতটুকু ভালো লাগা জন্মেছিল তা নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাগের মাথায় কি থেকে কি করবে সেটাও ভেবে পেল না। বেশ কিছুক্ষণ বসে নিজেকে সামলালো। মাহরিন লম্বা এক নিঃশ্বাস ফেলে মেসেজ লিখল, আমার ব্ল্যাক লিস্টে 2 দিনের জন্য আপনাকে স্বাগতম। মাহরিন সত্যি সত্যি তাহমিদকে সমস্ত জায়গা থেকে ব্লক করল। মাহরিন শাস্তি পেল। মিনমিন করে বলল, একে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মাহরিন বিয়ে করতে না চাইলেও বিয়ের সমস্ত আয়োজন পরের দিন থেকেই শুরু হয়ে গেল। বাড়ি জুড়ে ডেকোরেশন, বাড়ির সামনে বড় বাগানে টুকটাক বাঁশ টানানো হয়েছে। বিয়ের প্রোগ্রাম চাইলে যে কোনো রিসর্ট কিংবা কমিউনিটি সেন্টারে সম্ভব ছিল, কিন্তু মোর্শেদ সাহেব একমাত্র মেয়ের বিয়ে নিজের বাড়িতেই সম্পূর্ণ করতে চান। এটা তার অন্যতম ইচ্ছে। একমাত্র বিয়েতে কোনো প্রকার ত্রুটি রাখবেন না তিনি। বিয়ের আয়োজনের পাশাপাশি মাহরিনের বাড়িতে আত্মীয় স্বজনরাও একে একে আসতে শুরু করেছে। মোর্শেদ সাহেব আত্মীয়দের রাখার জন্য তার অ্যাপার্টমেন্টের 2টো ফ্ল্যাট খালি রেখেছেন। আয়োজন বলতে গেলে ভালোই করতে চাচ্ছেন। এত কিছুর মধ্যে মাহরিনের মন ভালো নেই। বিয়ের তারিখ যত এগিয়ে আসছে ততই মাহরিনের মধ্যকার অস্থিরতা, কনফিউশন হুড়মুড়িয়ে বাড়ছে। সে এখনও বিয়ে করবে নাকি করবে না সেই দুশ্চিন্তায় আছে। যতই হোক বিয়েটা সারা জীবনের ব্যাপার। বিয়ে পর্যন্ত ভাবনার জন্য এক একটা মিনিটও অধিক গুরুত্বপূর্ণ। গতকালও বাবার সাথে বিয়ের বিষয়ে কথা বলতে গিয়েছে। মোর্শেদ সাহেব তখন গম্ভীর গলায় বলেছিলেন, আমি আমার মতো আয়োজনের দিক থেকে এগোবো, আর তুমি ততদিনে ভাবো, চিন্তা করো। বিয়ের 1 মিনিট আগেও যদি তোমার বিয়েতে অমত থাকে তাহলে বিয়ে করা লাগবে না। মাহরিন কিছু বলতে পারেনি। গতকাল মুখের ওপরেও বলতে পারেনি যে সে বিয়ে করবে না। আয়শা তো মেয়েকে সমস্ত কাজের মাঝেও চোখে চোখে রাখার চেষ্টা করছেন। সে নিজে না পারলেও তুলি বর্ষাকে সিসি ক্যামেরা হিসেবে লাগিয়ে দিচ্ছেন। মাহরিন এসবে বেশ বিরক্ত। সে বোকা নাকি যে সুইসাইড করতে যাবে? আগের বারও সুইসাইড করতে যায়নি, শুধু বোঝায় ভুল হয়েছিল তার। মাহরিন নিজের ঘরে আনমনে কাপড় ভাঁজ করছিল। এমন সময় বর্ষা কলেজ ড্রেস পরা অবস্থাতেই মাহরিনের কাছে ছুটে এলো। কাঁদো কাঁদো হয়ে বলল, আমার আর তুলির ড্রেস এখনও টেইলারে আপু, আমি টাকা নিতে ভুলে গিয়েছিলাম বলে আসার সময় আনতে পারিনি। তুমি চলো না আমার সাথে, একা কেউ বের হতে দিচ্ছে না। মাহরিন ভুরুকুঁচকে বলল, লোকের কি অভাব পড়েছে এনে দেওয়ার জন্য? হ্যাঁ, সবাই তোমার বিয়ের কাজে ব্যস্ত, কেউ পাত্তাই দিচ্ছে না আমাকে। আজকে ড্রেস না আনলে আমি পরবো কি আকদে? ঢং করিস না, আকদ পরশুদিন, আজই আনতে হবে এমন কোনো কথা নেই। চুপচাপ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে বস। বর্ষা চট করে মাহরিনের হাত ধরে বলল, আগামীকাল রবিবার, মার্কেট বন্ধ থাকবে। আজকে সবাই যেভাবে ব্যস্ততা দেখাচ্ছে, আকদের দিন কাউকে খুঁজে পাবো বলে তোমার মনে হয়? প্লিজ আপু চলো না।
বিয়ে তো তুমি একবারই করবে, এই একবারই আমাদের কষ্ট দিও না। বর্ষার মাত্রাতিরিক্ত জোরাজুরিতে মাহরিন রাজি না হয়ে পারল না। অগত্যা বর্ষাকে কলেজ ড্রেস পাল্টে দ্রুত আসতে বলল। বর্ষাও তৎক্ষণাৎ চলে গেল। তুলি নেই, শেষ বিকেলে স্কুল থেকে ফিরবে। মাহরিন কোনো রকমে বোরকা আর হিজাব পরে নেয়। বর্ষা আসতেই দুজনে মিলে বেরিয়ে গেল মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটের কাছাকাছি ফুটপাত ধরে কিছু দোকান আছে। সেসব দোকানগুলো ছোট, বাহারি, ফুল, জামা, কসমেটিক্স, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি দিয়ে বিভিন্ন দোকান। হোম ডেকোরেশনের প্রতি মাহরিন কিছুটা শৌখিন। অনেকদিন যাবতে এই দোকানগুলি ঘুরে দেখবে দেখবে করেও আসা হয় না। আজ যে সুযোগ কোনো মতে হাতছাড়া করল না। বর্ষাকে জামা আনতে মার্কেটে পাঠিয়ে দিয়ে সে দোকানগুলো ঘুরতে চলে যায়। ঘর সাজানোর দোকানগুলোর দিকেই চলে যায় সে। এক দোকানে দাঁড়িয়ে বিভিন্ন ল্যাম্প, শোপিস ঘাটাঘাটি করতে থাকে। এমন সময় এক কণ্ঠ তাকে ডাকল, আপনি মাহরিন না? মাহরিন চমকে পিছে ফিরে তাকালো। প্রতিবেশী সে জুনিয়র ছেলেটা, নাম বোধ হয় শাওন। ইব্রাহিম যে তুলিকে কাগজ পাঠাতো সেই ছেলের বড় ভাই। মাহরিন ভুরু কুঁচকে শাওনের দিকে তাকাতেই ছেলেটি হেসে বলল, আপনার কি আদৌ বিয়ে হচ্ছে? বিয়ে ছেড়ে এখানে কি করছেন? মাহরিন হাতের ল্যাম্পটা দেখে বলল, দাঁড়িয়ে কি করব? দেখছি, কিনছি। এতে আমার বিয়েকে টানা কেন হচ্ছে? শাওন মাথা চুলকে হেসে বলল, সরি, গতবার আপনাকে ছোট ভেবে উল্টাপাল্টা বলে ফেলেছিলাম। মাহরিন মনে করার চেষ্টা করলো শাওন তো তাকে কিছুই বলেনি। মাহরিন বলল, কিছুই বলনি, খামোখা প্যারা নেওয়ার কিছু নেই বলে মাহরিন আবারও নিজের মতো করে শোপিস দেখতে লাগলো। একটা দেয়াল ঘড়ি তার পছন্দ হলো। শাওন সেখানে স্থির দাঁড়িয়ে মাহরিনের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু কি বলবে কিছু বুঝতে পারছে না। যখনই ভাবলো কিছু বলবে অমনি শাওনের সামনে এসে দাঁড়ায় তাহমিদ। প্লাস্টার হাত গলায় ঝুলানো এক ছেলেকে এভাবে দেখে শাওন কিছুটা অপ্রস্তুত হলো। ঘড়ি কিনে পেছনে ফিরতে মাহরিন তাহমিদকে দেখতে পেল। তাহমিদকে দেখে সে চমকে গেল। এই অসময়ে তাহমিদ এখানে কি করছে? তাহমিদ শাওনের দিকে চেয়ে বলল, শি ইজ মাই গার্ল, দূরে থাকো তার থেকে। নজর শোপিসে স্থির রাখলেই আমি বরং খুশি হব। হবু বরকে ব্লক করে রেখেছেন কেন? মাহরিন তাহমিদের এই প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা শুধালো, আপনি আমার হবু বর? সেটা তো নিশ্চিত হচ্ছেন কি করে? আমি কিন্তু এখন এই বিয়েতে রাজি নই। তাহমিদ ভুরু কুঁচকে তাকালো মাহরিনের দিকে। মাহরিন আবার বলল, আপনি কি করে জানলেন আমি এখানে? এমন সময় তাহমিদের পেছন থেকে একটা ছেলে এসে মাহরিনকে সালাম দিল। মাহরিন বোকার মতো সালামের উত্তর দিল। ছেলেটা তাহমিদের বয়সী। সে একগাল হেসে বলল, ভালো আছেন ভাবি? আমার নাম আকিব, আমি তাহমিদের বন্ধু। একদম ছোট থেকে আমাদের বন্ধুত্ব। অপরিচিত একজনের মুখে ভাবি ডাক কেমন অদ্ভুত শোনায়। বিদ্যুতের শক খাওয়ার মতোই লাগলো মাহরিনের নিকট। অনুভূতি অবশ্য মন্দ নয়। তাহিয়াও তাকে ভাবি ডাকে। মাহরিনের হঠাৎ এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? এসব অনুভূতি তো নিব্বি বয়সে রঙিন লাগে। মাহরিন সৌজন্য হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভালো ভাবি, কিছুদিন আগে বিয়ে করেছি আমি, এখন আবার বন্ধুর বিয়ে খাবো। বলতে পারেন দুই আনন্দ জীবনে একসাথে এসেছে বলেই তাহমিদের কাঁধ চাপড়ে হাসল আকিব। আকিবের কথা বলার ধরনই বোঝা যাচ্ছে ভীষণ মিশুক সে। তাহমিদ আকিবের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, তোর বিয়ের চক্করই তো আমার হাত গলায় ঝুলিয়ে চলতে হচ্ছে। মাহরিন তাহমিদের কথাটা শুনতে পেল। পরপর অবাকও হলো। তাহমিদের হাত ভাঙার সাথে আকিবের কী সম্পর্ক? আকিব অবশ্য এই মুহূর্তে ব্যাপারটা হেসে উড়িয়ে দিল। এমন সময় বর্ষা এলো তার জামা কাপড়গুলো নিয়ে। এসে তাহমিদকে দেখে ভীষণ চমকে যায়। ক্ষণিকের চোখ জোড়ায় প্রফুল্লতা ফুটে বলল, আরে তাহমিদ ভাইয়া, আপনি এখানে? তাহমিদ বর্ষাকে দেখে বিনয়ের সাথে হেসে বলল, হ্যাঁ, এই পথ দিয়েই যাচ্ছিলাম, পরে এদিকে চোখ যেতেই দেখি তোমার আপুকে কেউ টিজ করছে, আর কি নেমে পড়লাম। সুন্দরী বউ তো আমার, দেখে রাখতে হবে। বর্ষা অবাক হয়ে মাহরিনের দিকে চাইতেই মাহরিন চোখের ইশারায় জানালো, এরকম কিছুই নয়। আকিব বলল, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমার গাড়িতে আসেন, আমি আপনাদের বাড়ি নামিয়ে দিচ্ছি। মাহরিন কিছু বলার আগে বর্ষার মত জানিয়ে আকিবের সাথে সাথে গাড়ির দিকে এগিয়ে যায়। এই সময় এখান থেকে রিক্সা, সিএনজি কিছুই সহজে পাওয়া যায় না, তাই সুযোগ হাতছাড়া করার প্রশ্নই আসে না। মাহরিন তাহমিদ পিছিয়ে ছিল।
তাহমিদ আবারও গলা নামিয়ে বলল, ব্লগ খুলে দিন। দেব না, না দিলে আগামীকাল আপনাদের প্রোগ্রাম চলে আসবে, বড়দের সামনে বলবো আপনি ডেকেছেন। মাহরিন বড় বড় চোখে তাকালো তাহমিদের দিকে। কি মারাত্মক লোক রে বাবা। মাহরিন তৎক্ষণাৎ ফোনটা বের করে ব্লগগুলো আনব্লক করলো। তাহমিদ ফোনের দিকে তর্জনী তুলে বলল, টেলিগ্রামেরও ব্লগ ছুটান। মাহরিন বিরক্ত হয়ে বলল, এত সোশ্যাল অ্যাপে আছেন কেন? আপনি আছেন তাই? আপনারও তো কত স্পর্ধা, সব জায়গা থেকে ব্লগ দিয়েছেন। ধৈর্য আছে বলতে হবে। অগত্যা ফুটপাতে দাঁড় করিয়ে তাহমিদ ব্লগ ছুটায় মাহরিনকে দিয়ে। অবশ্য এক দোকান থেকে টুকটাক স্ন্যাক্সও কিনে দেয়। মাহরিন নিতে চায়নি বলে তাহমিদ সেগুলো নিয়ে গাড়িতে উঠে বর্ষার হাতে দিয়ে দেয়। অতঃপর তাকে বলল, এগুলো তোমার আপুর এবং তোমাদের আপুর খাবার ঘর অবধি পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব, বুঝলে? বর্ষা খুশি হয়ে বলল, কাজ হয়ে যাবে ভাইয়া। পুরো রাস্তা আকিব বর্ষা বকবক করে গেল। তাদের কথাবার্তায় বোঝা গেল তাহমিদের হাত ভাঙার পিছে আকিবও কোনো না কোনোভাবে জড়িত। আর তাহমিদের ভাইয়ের ব্যাপারেও আলোচনা হলো। তাহমিদের ভাইও নাকি আকিবের বন্ধু এবং তারা তিনজন নাকি একসাথেই পড়াশোনা করেছে, বড় হয়েছে। কিন্তু কথা হচ্ছে, মাহরিন এখন পর্যন্ত তাহমিদের সেই ভাইকে দেখেনি। কিঞ্চিত কৌতূহল হলো বটে, তবে প্রশ্ন করতে পারল না। বর্ষাকেও বিশেষ মাথা ঘামাতে দেখা যায়নি এ বিষয়ে। সে যাই হোক, আশা করছে সামনের প্রোগ্রামগুলোতে তাহমিদ তার ভাইকে দেখতে পাবে সে। পরের দিন তেলোয়া অনুষ্ঠান। চট্টগ্রামের অন্যতম রীতির মধ্যে পড়ে এটি। গতকালই অধিকাংশ মেহমান এসে ভিড় জমিয়েছে মাহরিনদের বাড়ি। মাহরিনকে তাহমিদ বাড়ি পৌঁছে দেওয়ার পরেই মেসেজ করেছিল। মেসেজটি ছিল এমন, আপনি আনব্লক করেছেন, এবার ব্লক করার পালা আমার। আমি চাই না শুভ কাজে আপনার বিয়েতে রাজি না কথাটি আবার শুনতে। এই দুদিন রঙিন স্বপ্ন বুনতে দিন। আপনি তো আর বুনবেন না, তাই আপনার ভাগের স্বপ্নটাও আমাকে বুনতে হবে। আপনাকে বধূ বেশে দেখার অপেক্ষায় রইলাম, মাহরিন। মেসেজটার পরপরই তাহমিদ তাকে ব্লক করেছে। সব জায়গাতে নয়, শুধুমাত্র নাম্বার এবং হোয়াটসঅ্যাপে। তাহমিদের কড়া কাণ্ডে মাহরিন কিছুক্ষণ হয়েছিল। মাথা ভর্তি রাগ তার টকবক করছিল। উনি কি পাগল? মাহরিনের রাগ আজও কমেনি। মাহরিনকে ক্ষেপে থাকতে দেখে তুলি বলল, আপু, গোসলের সময় মাথায় বেশি বেশি ঠান্ডা পানি ঢেলো, রাগ নেমে যাবে। মাহরিন গরম চোখে তুলির দিকে তাকাতেই তুলি সেই মুহূর্তে কেটে পড়েছে। মাহরিনকে সকাল সকাল তৈরি হতে হয়েছে। হলুদের মধ্যে সাদা জরির সুতির শাড়ি পরেছে সে, এর সাথে হালকা মেকআপ এবং তাজা রজনীগন্ধার অলংকার পরেছে। হাতে সাদা হলুদের মিশ্রণের রেশমি চুড়ি। মাহরিনকে সাজিয়ে দিয়েছে তারই এক কাজিন। তলোয়ায় অনুষ্ঠান ঘরোয়া পরিবেশে হবে। এখানে শুধু ঘরের মেয়েরাই উপস্থিত আছে। মাহরিনকে নির্ধারিত এক পীড়ায় বসিয়েছে। তাকে ঘিরে বড়রা অর্থাৎ চাচি, দাদি, ফুপি, মামিরা গোল হয়ে দাঁড়িয়ে হাতে কুলো নিয়ে তাদের রীতিতে মিনমিন করে কী সব বলছে। মাহরিন তার দুঃসম্পর্কের এক আত্মীয়ের বিয়েতে এই নিয়ম নীতি দেখে চমকে গেছিল। সে স্থানে আজ মাহরিন নিজে বসে আছে। মাথা ধরে এলো। তালোয়ায় নিয়ম শেষ হতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। অতঃপর সকলে মিলে যেভাবে পারছে মাহরিনকে হলুদ দিয়ে দিচ্ছে। মাহরিন এতে ভীষণ বিরক্ত। কিছুক্ষণ আগে বিরক্তি প্রকাশ করতে গিয়ে মায়ের চোখ রাঙানির শিকার হয়েছে। নির্ঘাত চাটগাইয়া ভাষায় তাহলে বকা দিতে ভোলেনি। আয়শা বেগম রেগে গেলে ঝরঝর করে আঞ্চলিক ভাষা বলেন, এটা তার অন্যতম স্বভাব। হলুদের পর বারান্দায় তার মাথায় পানি ঢালা হলো। এরপরে মাহরিন বড়দের থেকে ছাড়া পেয়েছে। বারান্দা যাওয়ার আগে তার সাথে টুকটাক ছবি তোলার পর্ব সেরে নিয়েছে কাজিনরা। লম্বা গোসল দিতেই মাহরিনের মাথায় ভারী ভাবটা হালকা হয়ে এলো, যেন কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। নিজের বিছানায় অর্ধেক জায়গা খালি আছে, সে অর্ধেকেই গায়ে লিয়ে দেয় সে। মাহরিনের মামাতো বোন রুহি ব্লগ ভিডিও বানায়। মোটামুটি লাখখানেক ফলোয়ার আছে তার। ভিডিও আপলোডও রেগুলার। মাহরিনের আবার ক্যামেরার সামনে লোক দেখানো একদম পছন্দ নয়। এজন্য রুহিও কখনো সাহস করেনি মাহরিনের কাজ ঘেঁষার। কিন্তু এখন স্বয়ং মাহরিনেরই বিয়ে, সেই উপলক্ষে মাহরিনের অল্প স্বল্প ভিডিও ক্লিপ থাকবে, এটাই স্বাভাবিক। কাজিনদের মধ্যে মাহরিনে একটু গরম মেজাজের, এজন্য কম বেশি প্রত্যেকেই মাহরিনের অপছন্দের কাজগুলো না করার চেষ্টা করে। মাহরিনও যে তাদের পছন্দ অপছন্দে নাক গলায় এমনও নয়, যথেষ্ট স্পেস দেয় সকলকেই। ঘড়ির কাঁটা দুপুর 2টায়।
নিভু নিভু চোখে মাহরিন ফোন স্ক্রল করছে। এর মাঝে বর্ষার অ্যাকাউন্টে দেখলো ছবি ইতিমধ্যে আপলোড শুরু হয়ে দিয়েছে। মাহরিন কী ভেবে যেন রিয়াক্ট সেকশনে চেক করলো, কাঙ্ক্ষিত একজনের খোঁজে। কি তাহমিদের রিয়েক্টও আছে। আর মনে তাহমিদের আইডিতে ঢুকতে দেখলো বান্দার ছবির পাশে সবুজ বাতি জ্বলজ্বল করছে। এই লোকটাকে ব্লক করে দিব্যি আছে, তবে ঠিক আছে থাকুক, মাহরিনও এর শেষ দেখে ছাড়বে। মাহরিনের চোখ জোড়া যেন আচমকাই ঘুম উবে গেল রাগের চোটে। রুহির গলায় ধ্যান ভাঙল। ফোনে কাকে দেখে আবার রাগ ঝাড়ছ আপু? রুহির কথার মধ্যে আরেকজন বলল, কাকে আবার? দুলাভাইকে নিশ্চয়ই। বেচারার জন্য খুব মায়া হয়, সেদে সেদে বোম ঘরে নিচ্ছে। মাহরিন তৎক্ষণাৎ উঠে বসে কঠিন বকা দিল রাইমাকে। দেয়ালের সাথে মাথায় একটা দিলে দুলাভের প্রতি দরদ কেটে যাবে। বিয়ে খেতে এসেছিস, চুপ করে বিয়ে খা। রায় মুখ ভেঙে বলল, বিয়ে আবার চুপ করে খাওয়া যায় নাকি? এখনও তো আসল প্রোগ্রামগুলোই আসলোই না। ধুর ধুর, সময় যেন কাটছেই না। আরেকজন রাইমার কথা শুনে বলল, চল রাতে কিছু একটা করি। কি করা যায়? সবাই মিলে ভাবনায় বসলো, কিন্তু কিছুতে কিছু বের করতে পারল না। সবার ভাবনার মাঝেই দুপুরের খাবারের জন্য ডাক পড়ল। রাতে রুম অন্ধকার করে বারান্দায় বসে আছে মাহরিন। আগামীকাল তার জন্য বিরাট কঠিন একটা দিন। সে এখনও বাবার সিদ্ধান্ত মানতে পারছে না। বিয়েটা সুখকর হবে কি করে? দুশ্চিন্তায় মাহরিনের কপালে ভাঁজ পড়েছে। কি করা উচিত এই মুহূর্তে? পালিয়ে যাবে? গিয়েও তো বিশেষ লাভ নেই, বাবার সম্মানহানি হবে। মাহরিনের ভাবনার মাঝে মোর্শেদ সাহেব আসলেন। মাহরিন বাবাকে দেখে কিছুটা নড়েচড়ে বসল। বারান্দায় দুটো চেয়ার আছে। মাহরিনের পাশের চেয়ারে মোর্শেদ সাহেব নিঃশব্দে বসলেন। শব্দহীন নিঃশ্বাস ফেললেন আরও মিনিট খানেক। বারান্দা জুড়ে পিনপত নীরবতা। মোর্শেদ সাহেব নীরবতা ভেঙে চিরচেনা সেই সুরে বললেন, আমার একমাত্র মেয়ের বিয়েতে আমি কোনো কমতি রাখিনি। নিজের সর্বস্ব দিয়ে তার বিশেষ দিনগুলোকে মধুর স্মৃতি হিসেবে জড়ো করতে চাই। মাহরিন নিশ্চুপ। আবারও ঘন নীরবতা। অদূর থেকে যানবাহনের টুকটাক শব্দ কানে ভেসে আসছে। হালকা শীতল হাওয়া এসে ধাক্কা দিচ্ছে দুজন মানুষের দেহে। মোর্শেদ সাহেব ফের নীরবতা ভেঙে বললেন, মেয়েরা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, সিন্ধুকে গুছিয়ে রাখার মতো। পৃথিবীর সর্বোচ্চ সুন্দর হীরের থেকেও মেয়েরা দামি। মেয়ের বাবা হওয়াটাও সৌভাগ্য। মেয়েকে অন্তত নাজুক আদর যত্নে বড় করে তুলি। এমনভাবে মেয়েকে বড় করেছি যে তার গায়ে সামান্য আঁচড়ও পড়তে দেয়নি। তোমার গায়ে নখের আঁচড় লাগলেও আমার হাঁসফাঁস লাগতো, রাতে ঘুম হতো না। পরের দিন প্রেশার মাপলে দেখতাম প্রেশার হাই। তোমার মা তো তখন কান্নাকাটি পর্যায়ে। ভদ্রলোক সামান্য হাসলেন। মাহরিন চুপসে আসছে। চোখের পাতায় ভেসে উঠল ছোটবেলার এক দৃশ্য। তখন মাহরিন ক্লাস 5-এ ছিল। সেদিন ছুটির সময় আয়েশা তাকে আনতে যেতে পারেনি। এজন্য মাহরিন নিজে নিজে বাড়ির পথে রওনা হয়। বাড়ির কাছাকাছি আসতে হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। হাঁটু ছিলে গেল। হাতে অল্প পেরেক ঢুকে যাওয়াতে রক্ত বেরিয়েছিল। রক্ত দেখে মাহরিন কেঁদে কেটে দ্রুত বাসায় চলে গেল। মাহরিনের কথা শুনে মোর্শেদ সাহেব তৎক্ষণাৎ থানা ছেড়ে বাসায় আসলেন। মেয়ের চাইতে পেরেশানি বেশি ছিল তার। মাহরিন তখন কান্না থামিয়ে ফ্যালফাল করে বাবাকে দেখছিল। সে রাতে মাহরিনের জ্বর এলো। পুরো রাত একভাবেই মাহরিনের পাশে বসেছিলেন মোর্শেদ সাহেব। জীবনে বাবার থেকে মাহরিনের সুন্দর স্মৃতির অভাব নেই। সব সুন্দর স্মৃতিগুলোই একে একে ভিড় জমাতে লাগে মাহরিনের চোখের পাতায়। মোর্শেদ সাহেব বললেন, আমার এত কিছুর মধ্যেও চিন্তা হতো, তোমাকে যতটা ভালোবাসে বড় করেছি ততটা ভালোবাসা আদৌ বিয়ের পর পাবে তো? সেই চিন্তা বোধহয় সব বাবারই হয়। আমিও তাদের মধ্যে ব্যতিক্রম নই। আমার কাউকে মনে ধরছিল না। আল্লাহর কাছে কত দোয়া করলাম, জীবনের সবটা দিয়ে দোয়া করলাম যেন আমার একমাত্র মেয়েটাকে দুঃখ স্পর্শ করতে না পারে। একটা ভালো পরিবারের চাইতে যেন ভালো একজন ছেলে আমার মেয়ের জীবনে আসে। এজন্য তোমার খুবই সেন্সিটিভ বয়সটা তোমার ওপর গোপনে নজর বসিয়ে দিলাম। তুমি কারোর সাথে জড়ানোর আগেই আমি ভালোভাবে ছেলেগুলোর খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিতাম। মোর্শেদ সাহেব থামলেন। আজ যেন তার মনের কথাগুলো ধীরে সুস্থে ঝেড়ে দিচ্ছেন। জমানো কথাগুলো বলার জন্য যে হাতে বেশ সময় নিয়ে বসেছেন বোঝা গেল। মাহরিন চুপ। মোর্শেদ সাহেব রয়েছে বললেন, মূল্যবান মেয়েদের ইজ্জতের চাইতে দামি জিনিস আর কিছুই নেই। তাই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মেয়েকে খারাপ নজর থেকে দূরে রাখা। যখন থানার রেপ কেস আসে আমার ভেতরটা ছিঁড়ে যায়।
নিংড়ে যায় মা, আমিও যে একজন মেয়ের বাবা। ছলছল করে ওঠে মাহরিনের চোখ জোড়া। শেষের দিকে মোর্শেদ সাহেবের কণ্ঠস্বরে যেন কত শত বাবার হাহাকার মেশানো ছিল। হৃদয় নিংড়ানো পরিস্থিতি। একটা ছেলের একটি মেয়েকে জীবনে জড়াতে হলে তাকে কত শত মর্যাদা দিতে হয়। মোহরানা, প্রত্যক্ষ সাক্ষী, ভরণ পোষণের দায়িত্ব, ইজাজত, ওয়ালিমা, জীবনের নিরাপত্তা, সব কিছুই একটা মেয়ের প্রাপ্য। মেয়েকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার পরেই তাকে ঘরে তুলতে হয়। কিন্তু আজকাল বেশিরভাগ তরুণদের মধ্যে সেসব দেখা যায় না, কিংবা তারা সেই মূল্যবোধ দিতে জানে না। একটা ফুলের মধ্য দিয়ে যদি একটা মেয়ের মন জয় করা যায়, তাহলে এত এত মর্যাদা কাদের জন্য? তাহমিদ তোমাকে ফুল দেয়নি, তবে তোমার স্ত্রী হিসেবে মর্যাদা দিতে এসেছে। তুমি বলো তো মা, আমি কাকে মেনে নিতাম? ফুল দিয়ে বেড়ানো ছেলেটাকে, নাকি হালাল রূপে তোমাকে সমাজের মধ্যে অনিন্দ মর্যাদা দিতে চাও ছেলেটাকে? মাহরিন এবারও কিছু বলতে পারল না। মোর্শেদ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তার মেয়ে বুদ্ধিমতী, তবে জেদের বসে মাঝে মধ্যে ভুল করে বসে। তবু তিনি আশাবাদী তার মেয়ে তাকে নিরাশ করবে না। শেষবারের মতো বললেন, রাতটা ভাবার সময় দিচ্ছি। যদি আগামীকাল সকালে তোমার মত না পাল্টায়, তবে আমি কথা দিচ্ছি ভরা সমাগমের মাঝে আমি বিয়ে ক্যান্সেল করে দেব। মা, এখনও সিদ্ধান্ত তোমার হাতেই আছে, কেউ কোনো কিছু তোমার উপর চাপিয়ে দিচ্ছে না। মোর্শেদ সাহেব আরও কিছুক্ষণ মেয়ের পাশে বসলেন। না জানি আবার কবে সুযোগ হবে মেয়ের পাশে এভাবে বসার। বিয়ের আগে বোধ হয় এবারই শেষ মেয়ের সাথে দীর্ঘ সময় ধরে গল্প করা। দুজনের নীরবতার মাঝেই রাইমার কণ্ঠ ভেসে আসলো। ফিসফিস করতে করতে বারান্দার দিকে আসছে। আহা, এমন করছো কেন? আপুর বিয়ে, এজন্যই তো তোমাকে সময় দিতে পারছি না। সেদিনই না দেখা করলাম, এখন কিভাবে পারবো? ভালোবাসি বললাম তো জান। আর রাইমা বারান্দায় প্রবেশ করতে তার বলতি বন্ধ হয়ে গেল। বাহির থেকে আসা আফসা আলোয় দেখতে পেল মাহরিন মোর্শেদ সাহেব চেয়ার পেতে বসে। দুজনের নজরে রাইমার দিকে। রাইমার বুকটা ধক করে উঠল। অনুভব করলো হাঁটু জোড়া অসম্ভব কাঁপছে। ফোনের ওপাশ থেকে অস্পষ্ট ফোনে চুমু দেওয়ার শব্দ ভেসে আসছে। এমন একটা পরিস্থিতিতে রাইমা নড়তে তো ভুললই, সাথে মস্তিষ্ক অচল। রাইমার ভাগ্য আজ যে সহায় ছিল। মোর্শেদ সাহেব অন্যমনস্ক থাকায় রাইমার কথা কিংবা ফোনের ব্যাপারটা বুঝতে পারেননি। মোর্শেদ সাহেব অল্প করে কিছু প্রশ্ন করে চলে গেলেন। এতে রাইমা স্বস্তির নিঃশ্বাস ফেলতে নিলেও গলা অবধি আটকে যায়। সামনে মাহরিন বসে আছে, নজর তার এখনো তীক্ষ্ণ। রাইমা হালকা করে ঢোক গিলে কিছু বলার প্রস্তুতি নিতে মাহরিন বলল, মিথ্যে বাহানা দিয়ে লাভ নেই, আমি কানে কম শুনিনি। রাইমার মুখখানা লজ্জায় ছোট হয়ে যায়। মাহরিন চুমুর শব্দ শুনেছে। গা ঘিনঘিন করে ওঠে মাহরিনের। প্রেম করছে, বিয়ে তো করেনি। এভাবে কেউ করে? ভাগ্যিস মোর্শেদ সাহেব কিছু বুঝতে পারেননি। রাইমা তৎক্ষণাৎ মাহরিনের পায়ের কাছে বসে পড়ে। মাহরিন চমকে নিজের পা জোড়া চেয়ারের উপর তুলে নেয়। চোখ রাঙিয়ে বলল, হচ্ছে কি রাইমা? রাইমা কাঁদো হয়ে বলল, প্লিজ আপু, কাউকে কিছু বলিও না। মাকে তো একদমই না, দোহাই লাগে। ওকে আমি খুব ভালোবাসি। মাকে এখন জানালে মা আমাকে মেরে দিবে একদম। প্লিজ আপু শোনো। প্রেমে কি কেউ বুঝে শুনে পড়ে? রাইমের বিরতিহীন কথায় মাহরিন বিরক্ত হলো। বলল, হয়েছে, ওটা এখন বলবো না কাউকে। রাইমা স্বস্তি পেল। ফট করে উঠে মাহরিনের পাশের চেয়ারটাতে আয়েশ করে বসল। মাহরিন নাক কুঁচকে বলল, ও তোদের কিসের প্রেম রাইমা? মানে ফোনের ওপাশ থেকে। রাইমা মাহরিনের মুখভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল। রাইমা বরাবরের মতোই ঠোঁটকাটা স্বভাবের, কিছু মুখে আটকায় না তার ওপর মাহরিনের বিয়ে, তাকে তো না খেপিয়ে ছাড়বে না সে। রাইমা বলল, চুমু দিচ্ছিল আমাকে, রাগ ভাঙিয়েছি বলে। কালকে তো তোমারও বিয়ে, দুলোভাই তো তোমাকে চুমু খাওয়ার সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। মাহরিন খেপে গিয়ে রাইমার কাঁধে শক্ত কিল দিল। রাইমা এতে ব্যথা পেয়ে বলল, সত্যি কথা বললে মারো কেন? 2 দিনের মেয়ে, প্রেম করছিস, এখন আবার অসভ্যের মতো বাজে বলছিস? তোকে কি জড়িয়ে ধরা উচিত ছিল? রাইমা বেশ ভাব নিয়ে বলল, তাও তো করছি, তুমি তো তাও করতে পারোনি, এজন্য বিয়ের জন্য তোমাকে ট্রেনিং দিচ্ছি। মাহরিন আবারও নাক কুচকালো। বলল, তোর এসব ফালতু ট্রেনিংয়ের দরকার নেই। তোর মতো ফালতু প্রেমও করার ইচ্ছে ছিল না কখনো। ছেলেটাকে বল দ্রুত বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে, নয়তো আমি যে কোনো সময় মামিকে জানিয়ে দেব। রাইমা চমকে যায়। কিছুটা ভয় পেয়ে চটপট মাথা নেড়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই। কোন ক্লাসে পড়ছে ছেলেটা?
ফাইনাল, অনার্স ফাইনালে। মাহরিন আদুরে চেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আমার ছোট, বয়সের দিক থেকে বড় হতে পারে, তবে স্টেডিতে জুনিয়র। মাহরিন নীরব হয়ে গেল হঠাৎ। মাথায় বাবার বলা কথাগুলি একে একে হানা দিচ্ছে। রাইমা এবার মাহরিনের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আচ্ছা আপু শোনো। দুলাভাই চুমু দিলে ফার্স্ট এক্সপিরিয়েন্সের কথা আমাকে জানিও। আমি তোমাকে হেল্প করতে সদা প্রস্তুত। শিয়াবত যখন আমায় কিস করলো, রাইমা আর কিছু বলার সুযোগ পেল না। মাহরিন উঠে দাঁড়িয়ে হাতে চেয়ার তুলে নিয়েছে। চোখ থেকে যেন শুয়ে শুয়ে রাগ বেরোচ্ছে। এবার রাইমা সত্যি ভয় পেয়ে গেল। মাহরিন চেয়ার ছুঁড়ে মারার আগে রাইমা বারান্দা ছাড়ল। রাইমা যেতেই শব্দ করে মাহরিন চেয়ারটা নামালো। এত সিরিয়াস মুহূর্তে আজেবাজে বকে কানটা গরম করে দিয়ে গেছে। মাহরিন ধপ করে চেয়ারে বসে পড়ল। বাবার কথা ভাবার বদলে তার রাইমার উল্টোপাল্টা কথা ধাক্কা দিচ্ছে। মাহরিন কপালে হাত চেপে আনমনে বলল, উফ, এই মেয়েটা। অর্ধেক রাত মাহরিনের ঘুম হলো না। সময় যত এগোচ্ছে তার ভেতরকার অস্থিরতা তত বাড়ছে। অস্বাভাবিক নার্ভাসনেসে জড়িয়ে যাচ্ছে। এরকমটা কি প্রত্যেক মেয়ের বেলাতেই হয়? মাহরিনের মতো কনফিডেন্টে ভরপুর মেয়েরাও বুঝি বিয়ের ক্ষেত্রে নাজুক বনে যায়। মাহরিন প্রায় সারা রাত এপাশ ওপাশ করলো। শেষ রাতে গিয়ে ঘুমালো। পরের দিন খুব ভোর থেকেই এক একজনের ব্যস্ততা শুরু হয়ে যায়। মাহরিন জেদ চেপে বিছানাতেই লেপ্টে রইল 9:30 অবধি। এরপর সবার ডাকাডাকিতে তাকে উঠতেই হলো। আকদের অনুষ্ঠান বিকেল থেকে। মাহরিনকে কোনো রকমে খাইয়ে রেডি করতে হবে। মাহরিন অল্প করে খাওয়ার সুযোগ পেল। খাওয়া শেষ হতে না হতেই গোসলে ঢুকতে হলো তার। গোসল শেষ করে বের হতেই দেখলো পার্লারের 3 জন মেয়ে এসে হাজির। ওরাই আজ মাহরিনকে সাজাবে। দীর্ঘ 4 ঘন্টার যুদ্ধের পর অবশেষে মাহরিনের মেক ওভার শেষ হয়। এখন দুপুর 2:30। সাদা রঙের মধ্যে অফ হোয়াইট কালার গাউন। গাউনের ওড়নাটা মাথায় সেট করে দেয়া। খুবই হালকা জুয়েলারি। গলা সাদা, অলংকার বেশি বড় নয়। মাহরিন আয়নায় অবিশ্বাস্য চোখে চেয়ে আছে। বউরূপে মাহরিন নিজেকে যেন চিনতে পারছে না সে। ব্রাইডাল মেক ওভারই এমন, নিজেকেই চেনা যায় না। এটা প্রত্যেক ব্রাইডদের ক্ষেত্রেই। বিয়েতে যেন তাদের মুখ জুড়ে আলাদা লাবণ্য থাকে, যা ধীরে ধীরে ফুটে ওঠে। বর্ষা, তুলি ওরাও একজন মেয়ের থেকে সেজেছে। ওদের সাজ হয়েছে আগে। 2 বোন মাহরিনকে অবাক চোখে দেখছে। তুলি তো বলেই ফসল, তুমি কি সত্যি মাহরিন আপু? রুম জুড়ে তখন হাসির শব্দ। হাসি কোনো রকমে থামিয়ে রুহি বলল, আজ ভাইয়ের তো চোখে সরবে না। এক হাতে বউকে কেমনে সামলাবে সে? রাইমা সেই সুরে সুর মিলিয়ে বলল, আসলেই তো চিন্তার ব্যাপার। মাহরিন আপু যেই মেয়ে, ভাইয়ের অন্য হাতটাও গলায় ধরিয়ে দিতে হবে। মাহরিন গরম চোখে তাকালো ওদের দিকে। বর্ষা সেই রাগ দেখে হাসতে হাসতে বলল, তোমাকে রাগলেও সুন্দর লাগছে আপু, একদম বউ। বর্ষার মুখে বউ শব্দটি শুনতেই মাহরিনের ভেতরটা আবারও ধক করে উঠল। সে বউ হবে, তাহমিদের বউ। আধ ঘন্টার মধ্যেই মোরশেদ সাহেব রুমে আসলেন। মেয়ের সাথে একা সময় কাটাতে চান বলতেই কেউ ঘরে থাকলো না। বাবা মেয়েকে স্পেস দিয়ে চলে গেল। মোরশেদ সাহেব তখন প্রাণ জুড়ে একমাত্র মেয়েকে দেখছেন। তার মেয়েটা এমনিতেই মাশাআল্লাহ রূপবতী। এই রূপে মেয়ের দিক থেকে চোখেই যেন সরছে না। মাহরিনের এই রূপে বাবার সামনে কেমন অদ্ভুত লাগছে, মাথায় তুলতে পারছে না। তা দেখে মুচকি হাসলেন মোরশেদ সাহেব। মেয়ের মুখোমুখি বসে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটা কারো নজর না লাগুক। মাহরিন নিশ্চুপ। মোরশেদ সাহেব বললেন, বাবার উপর এখনো রাগ করে আছো? মাহরিন ডানে বামে মাথা নাড়ায়। কিছুটা ভারমুক্ত হন মোরশেদ সাহেব। পরপর আবার বললেন, বউ হয়ে যেহেতু বসেছিসি, সেহেতু তুমি বিয়েতে রাজি। তুমি না হলে যে আমার মেয়ে কখনো এইভাবে বউ সাজাতে বসতো না। কি মা, আমি কি ঠিক ধরেছি? মাহরিন হালকা করে হাসার চেষ্টা করলো। নজর নত করে লম্বা এক নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার চয়েসে আমার কোনো সন্দেহ নেই। তাহমিদ সাহেব একটু তেরা মানুষ হলেও ওনার পরিবার ভালো। সেই পরিবারটাকে ভালো লেগেছে বলে হয়তো না করিনি। কিন্তু আসল যে তাহমিদ, আমি যতদূর জানি তাহমিদ অত্যন্ত ভালো, মেসিউর। এজন্যই আমার ওকে পছন্দ করা। যাক, ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসল যে তাহমিদ, আমি যতদূর জানি তাহমিদ অত্যন্ত ভালো, ম্যাচিউর। এজন্যই আমার ওকে পছন্দ করা। যাক, ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যাই হোক, তুমি রাজি হয়েছে, এতে আলহামদুলিল্লাহ। মোরশেদ সাহেব চুপ করে রইলেন। কি বলবেন ভেবে পাচ্ছেন না। কিছুক্ষণ বাদে মেয়েটা
আরেকজনের নামে হয়ে যাবে। এই মুহূর্তে কি বলা যায় মেয়েকে, তা মোর্শেদ সাহেব ভেবে পাচ্ছেন না। কিছুটা সময় অতিবাহিত হতেই মোর্শেদ সাহেব উঠে দাঁড়ালেন, মেয়ের মাথায় অত্যন্ত স্নেহের সাথে হাত রাখলেন। তৎক্ষণাৎ শক্ত মাহারিনের কি যেন হলো, তার গলায় কান্না দলা পাকাতে লাগলো। চোখ জাপটে অশ্রু হানা দিতে চাইল, নিজেকে সামলে বিশেষ কাজ হলো না। হালকা ঝাপসা হয়ে এলো তার চোখ। মোর্শেদ সাহেব বললেন, আমার মাটাই যেখানেই থাকুক, সুস্থ হাস্যোজ্জ্বল থাকুক। তুমি নিজেও জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি মা। যে কোনো প্রয়োজনে সবসময় আমাকে সঙ্গে পাবে। ভেবো না বিয়ে দিয়ে পর করে দিচ্ছি, বরং আল্লাহর হুকুম পালন করছি। বিকেল 4টা নাগাদ বরপক্ষ চলে এসেছে। মাহারিনের আত্মীয় স্বজনদের মধ্যে চাপা গুঞ্জন, ছেলে হাড়ের ডাক্তার, অথচ সে নাকি হাত ভাঙা অবস্থায় বিয়ে করতে এসেছে। অনেকেই হাসছে, মশকরা করছে, আবার অনেকেই ভুরু কুঁচকে দেখছে তাকে। তাহমিদের গায়ে মেরুন রঙের পাঞ্জাবি, যেটা নিয়ে মাহারিনকে খেপিয়েছিল সে। সাদা পায়জামার সাথে পাঞ্জাবিতে তাহমিদকে চমৎকার লাগছে। তাহমিদের গেট ধরেছে মাহারিনের কাজিনরা। কিছু দিতেই হবে, তবে তারা ঢুকতে পারবে। শেষে দিয়ে তারা তাহমিদের ভাই বন্ধুদের সাথে কথা কাটাকাটি করে কিছু দিয়ে ভিতরে প্রবেশ করল। ভেতরে বসে হালকা কিছু আপ্যায়ন করা হলো তাদেরকে। হালকা অবশ্য নয়, শুকনো খাবারই বিরাট আয়োজন। হরেক রকমের পিঠা, মিষ্টি, শরবত, মিষ্টি, ফলমূল সহ আরও কিছু আইটেম। বাকি খাওয়া দাওয়ার পর্ব বিয়ের পর। আপ্যায়ন শেষ হতেই মুরব্বীরা বিয়ে পড়ানোর ব্যাপারটা বললেন। অতঃপর সবার সম্মতিতেই তাহমিদকে এক আসনে বসানো হলো। তার সম্মুখে ফুল এবং সাদা নেট কাপড়ে সাজানো পর্দা। পর্দার ওপারে আরেকজনের বসার স্থান, যেখানে বসবে মাহারিন। তাহমিদ হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। সে নিজেও কিছুটা বিব্রত। পুরো পথ জুড়ে বন্ধুরা কম ঠাট্টা মশকরা করেনি। তুলিসহ 2 জন গেল মাহারিনকে আনতে। কিছুক্ষণ অতিবাহিত হবার পরেও ওরা আসলো না। আসে নিজে মেয়ের ঘরের দিকে যেতে নিতেই তুলি হন্তদন্ত হয়ে ফিরল সবার মাঝে। হাঁপাতে হাঁপাতে বেশ উদ্বিগ্ন গলায় বলল, আপুকে রুমে পাওয়া যাচ্ছে না, মনে হয় পালিয়েছে। তুলির মুখে এরকম একটি কথা শুনে উপস্থিত সকলে চমকে যায়। চমকের বেশি মাত্রা মুখে ফুটল মাহারিনের পরিবারের। তাহমিদের মুখ জুড়ে বিস্ময়ভাবে স্পষ্ট। চাপা গুঞ্জন, অস্থিরতার মাঝে হঠাৎই মাহারিন এলো বউ বেশে। সবাই যেন ভূতের মতো চমকে যায় মাহারিনকে দেখে। তাকে দেখতে পেয়ে সবাই বাক্যহারা হয়ে পড়ল। সকলের এমন অদ্ভুত নজরে মাহারিন কিছুটা অপ্রস্তুত হয়। এমন পরিস্থিতিতে সে বেকুব বনে যায়। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না সে। হ্যাঁ, সে বউ, তাকে সবাই দেখবে তাই স্বাভাবিক, কিন্তু আজ যে সবার চোখের ভাষা ভিন্ন। তুলি মাহারিনকে দেখে বলে ওঠে, তুমি পালাওনি আপু? মাহারিন হতভম্ব, অস্ফুট স্বর শুধু আমি। পরপরই মাহারিনের সাথে এসে দাঁড়ায় স্পৃহা, আর তারই পিছু পিছু একজন ক্যামেরাম্যান। স্পৃহাও সবার মতিগতি কিছু বুঝতে পারল না। সবার মাঝে মোর্শেদ সাহেব এবার মুখ খুললেন। গম্ভীর গলায় বললেন, কোথায় ছিলে তোমরা? স্পৃহা বলল, আমরা তো ছাদে গিয়েছিলাম আঙ্কেল, মাহারিনের কিছু ফটোশ্যুটের জন্য। কেন আঙ্কেল, কিছু হয়েছে? কম বেশি সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে কঠিন বকা খেল তুলি। কথায় আছে না, ছোট মানুষ বুঝে কম বলে বেশি। ব্যাপারটা সেরকমই হয়েছে এই বিয়ে বাড়িতে। চাচি তো তুলির কান একদম মলে দিয়ে বলল, বেকুব মেয়ে কোথাকার, এভাবে না বুঝে কথা বলিস কেন যেখানে সেখানে? আজ তুই শুধু বাসায় চল, তোকে আমি দেখছি। তুলির মুখটা অপমানে চুপসে গেল। এতগুলো মানুষের সামনে মা তার সম্মানহানি করে দিল। তুলিরই বা দোষ কিসে? মাহারিন যেভাবে বিয়ে করবে না বলে বলে যা করেছে, তাতে মাহারিনের রুমে না থাকাটা, পালিয়ে যাওয়ার কথা ভাবাটাই স্বাভাবিক। এই বিব্রতকর পরিস্থিতিতে মাহারিন মাথায় লম্বা ঘোমটা টেনে ফুলের পর্দার অপর পাশে বসল। পাত্রপাত্রী এক পলক নিজেদের দেখে নেয়। কাজীর ততক্ষণে বিস্তারিত লেখা শেষ। এখন সে বড়দের অনুমতিতে বিয়ে পড়ানো শুরু করেছে। শুরুটা বিব্রতকর হলেও এবার মাহারিনের হাত পা কেমন নার্ভাসনেসে জমে আছে। বিয়ে যত পড়াচ্ছে তত মাহারিনের ভেতরকার অস্থিরতা ফুলে ফেপে উঠতে শুরু করেছে। কেমন দম বন্ধকর বদ্ধ অনুভূতি। এই অনুভূতি বুঝি সকল মেয়ের মাঝেই দেখা যায়। মাহারিন তো সাহসী মেয়ে, তার বেলাতেও এমন হচ্ছে কেন? এই এক মুহূর্তে বুঝি মেয়েদের সমস্ত সাহস, খুশি অখুশি, মতামত নিয়ে যায়। এই মুহূর্তে কি বিয়ে না করলে হয় না? চিন্তাটা সবার মধ্যেই নাড়া দেয়।
মাহরিনের বলতে ইচ্ছে করছে খুব করে, কিন্তু তার জন্য কণ্ঠস্বর ঝিমিয়ে গেছে, মুখ অদৃশ্য টেপে যেন আটকে গেছে। কাজী যখন বলতে বলল কবুল, তখন মাহরিন একটা ঘরের মাঝে চলে যায়। ছোট থেকে বড় অবধি বাড়িতে কাটানো সকল স্মৃতি জড়ো হয় চোখের সামনে। গলাটা কেমন ধরে এলো তার। এই একটা শব্দ বললে বুঝি তার মা বাবার থেকে সে পর হয়ে যাবে। হঠাৎ মন বিষাদে বিষিয়ে যায়। কাজী দুইবার বলল, কিন্তু তা মাহরিনের কান অবধি পৌঁছালেও মস্তিষ্ক যেন অচল হয়ে গিয়েছে। মেয়ের অবস্থা বুঝে মোর্শেদ সাহেব এগিয়ে আসলেন। মেয়ের মাথায় হাত রাখতেই মাহরিন চমকে বাবার দিকে তাকালো। মোর্শেদ সাহেব চোখ জোড়ায় আশ্বাস ফুটালেন। মাহরিন এতে লম্বা এক নিঃশ্বাস ফেলল। পরপর 3 বার কবুল বলল। মাহরিন কবুল বলতেই চারপাশে কম বেশি সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বিয়ে শেষ হতেই সকলের সাথে কোলাকুলি করলো, আনন্দ ভাগাভাগি করলো। মাহরিন তখন চোখ বুজে নিঃশ্বাস ফেলছে। চাচি সে মাহরিনকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তোকে সমস্ত খুশি দিক মাহরিন, খুব দোয়া তোর জন্য। সকলের খুশি উদযাপন হলো। এবার তাহমিদের পালা ফুলের পর্দা সরিয়ে তার বউকে দেখা। এ নিয়ে তাহমিদের পাশে থাকা তার বন্ধু কাজিনরা হাসি ঠাট্টায় ব্যস্ত। তাহমিদ এক চিলতে হাসি দিয়ে পর্দার দিকে এগিয়ে যায়। বাম হাতের পাশাপাশি ভাঙা হাত দিয়ে হালকা নাড়িয়ে পর্দা সরালো। এতে করে মাহরিনের বুকের অস্বাভাবিক ওঠানামা বেড়ে গেল। সে বুঝল না এই ধুকপুক হঠাৎ অন্য সুর গাইছে কেন। মাহরিনের ভাবনার মাঝে মাহরিনের লাল রঙের লম্বা ঘোমটা তাহমিদ যত্ন করে তুলল। মাহরিনের সম্বিত ফিরে তাহমিদের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। মাহরিন সেই মুহূর্তে তাহমিদের গভীর চোখে মুগ্ধতা দেখতে পেল। চমকে যে মাহরিন, তাহমিদ আচমকা এক কাণ্ড করে বসল। সকলের সামনে মাহরিনের কপালে ঠোঁট ছুঁয়ে দেয় সে। মাহরিন এতে পাথর বনে যায়। আর ইয়ংদের মধ্যে এ নিয়ে গুঞ্জন হৈহুল্লোড় শুরু হলো। তাহমিদ মাহরিনের চোখে চোখ রেখে বলল, তবে হয়েই গেলেন আমার বউ মাহরিন। মাহরিন তখন স্তব্ধ। এর মাঝে সকলে মিষ্টিমুখ শুরু করে দেয়। তাহমিদের বন্ধুরা তো হাসি ঠাট্টার মাঝে বলল, আমাদের ভাবি লাখে একটা, নয়তো আমাদের এই রুগী বন্ধুকে কে এভাবে বিয়ে করত। তাহমিদ, তুই জিতেছিস। ওদের কথাবার্তায় মাহরিন কিছু লাজ অনুভব করলো। আর চোখে তাহমিদের দিকে তাকালো সে। তাকাতে কেমন চমকে যায়। তাহমিদ তার পছন্দ করে দেয়া পাঞ্জাবিটায় আজ পড়েছে। পর মুহূর্তেই মাহরিনের রাগ হলো। এতই যদি তার পছন্দ ভালো না হয়, তাহলে একই পাঞ্জাবি আজ কেন পড়ল? সেদিন কি মাহরিনকে রাগাতে ওসব বলেছিল? পর মুহূর্তে কপালে ঠোঁট ছুঁয়ে দেওয়ার কথা মাথায় এলো। মাহরিন মিনমিন করে বলল, ফালতু লোক। তাহিয়া হুট করে এসে মাহরিনকে জড়িয়ে ধরে, উচ্ছ্বাস করে বলল, তুমি আমার ভাবি হয়ে গেলে। শীঘ্রই আমার কাছে তোমাকে নিয়ে যাব। মাহরিন নিজেকে দমিয়ে নেয়। আবারও তার চোখাচোখি হয় তাহমিদের সাথে। সকলের জন্য খাবারের বড়সড় আয়োজন করা হলো, কিন্তু সবার মধ্যে সমস্যায় পড়ল তাহমিদ। খাবারের এত আয়োজন, অথচ তারই ডান হাত ভাঙা। এ নিয়ে অবশ্য তাহমিদকে বিচলিত হতে দেখা যায় না। সে হেসে বলল, এতদিনে বাম হাতের চামচ শেখার অভ্যাস হয়ে গেছে। সকলের খপ্পরে পড়ে মাহরিনকে তাহমিদের পাশে বসতে হয়েছে। নতুন বর্ব অবশ্য মাহরিনের ঘরে খেতে বসেছে। আর বাকি সব আত্মীয় স্বজনরা সবাই নিচে চলে গেছে খেতে। তাহমিদের সাথে হাতে গোনা কয়েকজন বসেছে খেতে। আকিব তো হাস্যরসে বলল, সমস্যা কি? আজ না হয় আমাদের ভাবি খাইয়ে দেবে বন্ধুকে। আকিবের কথায় মাহরিন যেন আকাশ থেকে পড়ে। মাহরিন চমকে তাকায় মায়ের দিকে। কিন্তু কি আশ্চর্য, এ বিষয়ে মায়ের কোনো হেলদোল নেই। মোর্শেদ সাহেব আয়েশার সামনেই তাহমিদ বলল, আমার কোনো সমস্যা নেই, বউয়ের হাতে খেতেই পারি। কথাটা মাহরিনের কানে অদ্ভুত সুরে বাজল। চোখ রাঙিয়ে তাকালো সে তাহমিদের দিকে। সবার সামনে আমার নির্লজ্জপনার মানে কি? তাহমিদ গলা কিছুটা খাদে নেমে বলল, এভাবে চেয়ে থাকলে তোমার আমার পেট ভরবে? ভরলে বলো, চেয়ে থাকে অনন্তকাল, না ভরলে হাঁ করছি, খাইয়ে দাও। মাহরিন আবার মায়ের দিকে চাইল। মোর্শেদ সাহেব তাহমিদের বাবা তারেক সাহেবকে দেখার নাম করে চলে গিয়েছেন। মাহরিনকে চমকে দিয়ে আয়শা বলল, এভাবে চেয়ে আসিস কেন? খাইয়ে দে। জামের হাত ঠিক থাকলে তো আর বলতো না খেতে। তাহমিদ বাঁকা হেসে বলল, একদম। মাহরিন গা ঘেঁষে বসে থাকতে চেয়েও পারল না। সকলের উস্কানিমূলক কথাবার্তায় সে বাধ্য হলো তাহমিদকে খাইয়ে দিতে। তাহমিদ যখন প্রথম লোক মুখে তুলল, তখন তার আবেশে চোখ বুজে আসে। বেশ সুখের শব্দ করে বলল, বউয়ের হাতে খাবার খাওয়ার মজাই আলাদা। পাশ থেকে আকিব তা শুনতে পেয়ে বলল, এই জন্যে এতদিন যাবত বলেছিলাম বিয়েটা কর,
বিয়েটা কর। তাহমিদ তৎক্ষণাৎ আকিবের ঘাড়ে আক্রমণ করে বলল, তোর জন্যই আমার এই হাল ইডিয়েট, বেশি ভালো শাস্তে আসবি না। মাহরিন সরু চোখে চাইল, হাত ভাঙা নিয়ে তাহমিদ সবসময় আকিবকে কেন দোষারোপ করে, সমস্যা কি? মাহরিনের ওপর কঠিন অত্যাচার চালিয়েই দমল তাহমিদ। তাহমিদের এসব কর্মকাণ্ডে মাহরিন নিজেই বিরক্ত হয়ে গেল। খাবার পর্ব শেষ হতেই নতুন বরবউকে এক ঘরে আলাদা রাখল। মাহরিন একপাশে চুপ করে বসেছিল। তাহমিদ হাই তুলতে তুলতে মাহরিনের এতক্ষণে দমিয়ে রাখা সব রাগ এবার হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে লাগলো। খেপে গিয়ে বলল, আপনি তো দারুণ নির্লজ্জ, আমাকে সকলের সামনে চুমু দিলেন, আমি অবাক হচ্ছি। তাহমিদ ভুরু কুঁচকে বলল, এখন তো সবার সামনে নেই, এখন চুমু দিলে চলবে? মাহরিনের পিলে চমকে ওঠে তাহমিদের এহেম কথাতে। মাহরিন অস্ফুট স্বরে বলল, খবরদার। হোয়াট খবরদার? তুমি আমার বউ, সবার সামনেই হোক বা প্রাইভেটে, তোমাকে আমি চুমু দিতেই পারি। আরেক হাত ভাঙা শখ হয়েছে? তাহমিদ বাঁকা হাসে এগিয়ে গিয়ে বলল, ভাঙবে, ভেঙে দেখাও। বলেই তাহমিদ 2 ধাপ এগিয়ে এলো মাহরিনের দিকে। মাহরিনতে কিছুটা ঘাবড়ে যায়, দেয়ালের দিকে কিছুটা চেপে বসে সে। মাহরিনের কাণ্ডে তাহমিদ বলল, সত্যি বলছি, তোমাকে কন্ট্রোল করার জন্য আমার এক হাতই যথেষ্ট। তাহমিদ আচমকা মাহরিনকে এক হাতে দাঁড় করালো। মাহরিন অপ্রস্তুত হয়ে চাইতে অনুভব করল কোমরে তাহমিদের হাতের অবাধ বিচরণ। মাহরিন কপাল কুঁচকে তাহমিদের উদ্দেশ্যে বলল, ছাড়ুন, এবার কিন্তু বেশি হচ্ছে, দাঁড়াও, ব্লক ব্লক খেলাটাই ইতি ঘটাই। বলে তাহমিদ মাহরিনের গালে চুমু দিল পরপর 2 বার। মাহরিন এতে ছটফটিয়ে ওঠে। তাহমিদ তার খোঁচা খোঁচা দাড়ির কিছুটা অংশ মাহরিনের গাল ছুঁয়ে দেয়। এতে তার আত্মাটা বেরিয়ে আসার উপক্রম। তাহমিদ তার কানের কাছে মুখ নিয়ে বলল, স্বীকার করতেই হয়, তোমাকে বউরূপে অন্যরকম লাগছে, বিউটিফুল। আকদের পরদিনই শবে বরাত। এবারে শবে বরাতে বেশ কিছু আত্মীয় মাহরিনদের বাড়ি এসেছে। রুহি, রাইমা সহ আরও কয়েকজন বোনেরা মাহরিনের সঙ্গে আছে। বিকেলের আগে আগে বড়রা একটা চাল ছেলে দিল। যুবতী তরুণী যারা আছে সবাই আজকে চালের রুটি বানাবে, হালুয়াটাও ওরাই বানাবে, শুধু গরুর মাংস সহ বাদবাকি রান্না বড়রা করবে। এই কথা শুনে ছোটদের মন বিষিয়ে যায়। পরশুদিন ওরা হাতে কোথায় মেহেদি করবে তা না, আজ নাকি বানাতে হবে রুটি হালুয়া। রুহি অসহায় গলায় বলল, বাকি কাজ বাকি রাখলে কেন, ওগুলো আমাদের দিয়ে দাও। রুহির মা অর্থাৎ মাহরিনের মামি বলল, কাজের কাজ তো এমনিতেই করিস না, সারাদিন ফোনে হাই হ্যালো গাইস করা ছাড়া, এবার এটুকু কাজ কর, দেখি তোদের ভেতর কত দম। তুলি এসবের মাঝখান থেকে বলল, আমাকেও হাত দিতে হবে, আমি তো ছোট। রাইমা পাশ থেকে তুলিকে মিনমিন করে বলল, তুই অ্যাটলিস্ট নার্সারির বাচ্চা না শোনা, তোর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়, ওরা সংসারে হাত দেয়, তাহলে তুমি কেন বিয়ে করনি? মুখ ভোতা হয়ে যায় রাইমার। অবশেষে তুলি নিজেও ছাড় পেল না, অদ্ভুতভাবে ছাড় পেল মাহরিন। কিন্তু এই তরুণীরা তা মানতে নারাজ। মাহরিনের বিয়ে তো হয়েছে, কি হয়েছে, মাহরিনকেও এসবে হাত দিতে হবে। অতঃপর মাহরিনকেও ওদের দলে যোগ দিতে হয়। ওদের মধ্যে একমাত্র মাহরিন এবং আরেকজন কাজিন নাজিয়াই ভালো রাঁধতে পারে, আর বাকি সব রান্নাতে সর্বনিম্ন নম্বর প্রাপ্ত। সিরিয়ালে কয়েকজন রুটি বানাতে বসেছে, কিন্তু কারো রুটি ঠিকমতো গোল হওয়া তো দূর, উল্টো নকশা হয়ে যাচ্ছে। তুলি তো নিজেরটা দেখে বলল, এই দেখো বাংলাদেশের মানচিত্র। বর্ষা নিজেরটা দেখে বলল, আমারটা তো নেপালের মানচিত্র। রুহি বলল, তুই কি নেপালের মানচিত্র চিনিস, খেয়াল করে দেখেছিস কখনো? রুহির কথায় হাসির রোল পড়ল। তাদের এই হাসাহাসির মধ্যে আয়েশা সহ মাহরিন, চাচা চাচি, মামি আসলো। এক একজনের রুটির নকশা দেখে আয়েশা দাঁতে দাঁত চেপে বললেন, তোরারে মেয়ে ফুয়ানা বানাইওর, গাইল হাইব্রেললে বানাই। তোমাদেরকে মেয়ে বানাচ্ছি না, বিয়ের পরে গালি খাওয়ার নাস্তা বানাচ্ছি। হাসি ঠাট্টার মধ্যে সন্ধ্যা পেরোলো। মাগরিবের পরপরই হঠাৎ তাহমিদের বাড়ি থেকে শবে বরাতের রাতের রুটি হালুয়া পাঠানো হয়েছে। তা দেখে এ বাড়িতে আবার সে রুটি বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হলো। মাহরিন ঘরে বসে বসে হালুয়া, গরুর মাংস ঝোলের সাথে রুটি খাচ্ছে। তা দেখে সবাই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। রাইমা অবাক হয়ে বলল, আমরা তো কষ্ট করে রুটি হালুয়া বানালাম, আর তুমি শ্বশুর বাড়িটা পেতেই সেসব ফেলে খেতে বসে গেলে, এটা তো তোমার থেকে আশা করিনি আপু। মাহরিন আর চোখে রাইমার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে এক পোড়া ফ্রাই প্যান নিয়ে এসে বলল, এই হলো তোদের হালুয়া বানানোর নমুনা। সবাই তাকালো রাইমার দিকে। রাইমার মুখ থমথমে হয়ে গিয়েছে। মাহরিন সেই ফ্রাই প্যান রাইমার হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর শ্বশুরবাড়িতে গিয়ে খাইয়ে আসিস, 2 দিনে ঝাঁটাপেটা করে বের করে দিবে। অপমান করছে এভাবে, শুধরে দিচ্ছি।
তুলি চট করে মাহরিনের থেকে খেয়ে দেখল। হালুয়ার স্বাদই বলে দিচ্ছে এটা মাহরিনের রান্না। তুলির অন্তত মাহরিনের রান্না চিনতে ভুল হবে না। তুলি বলল, রাইমা আপু, এটা তো আমাদেরই খাবার। মাহরিন তখন গ্লাস তুলে পানি খেল। তার চোখে গতকালের ঘটনা ভাসছে। এ নিয়ে তার মন মেজাজের ভীষণ মন্দ আছে। তাহমিদের এত সাহস তাকে চুমু দেয়। মাহরিনের তো ইচ্ছে করেছিল তাহমিদকে একদম ঝলসে দিতে। বদলোক একটা। তাহমিদ কল দিল, কল ধরছে না সে। এ নিয়ে তাহমিদ তাকে মেসেজ করেছিল, ঠিক আছে, কাটিয়ে নেওয়ার সময় তোমাদের বাড়িতে আমার বাড়িতে আসলে ইগনোর কাকে বলে বুঝিয়ে দেব। এটা হুমকি হলো। মাহরিন পরোয়া করছে না, বরং সে ভেবে ক্ষান্ত হয় তাকে বিয়ে করার শখ তাহমিদকে একদম হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। খুব বলেছিল না বিয়েটা তার জন্য অ্যাডভেঞ্চার। মাহরিনও সেই অ্যাডভেঞ্চার একদম অনুভব করিয়ে ছাড়বে। শবে বরাত রাত শেষ হতেই মেহেন্দির অনুষ্ঠান ব্যস্ততা শুরু হয়ে যায়। মেহেন্দির অনুষ্ঠানে মাহরিন গাঢ় সবুজের মধ্যে হালকা সোনালি পাড়ের ড্রেস পরেছে। মাথায় সবুজ পাথরের মাঝারি আকারের টিকলি, কানে গলায় সবুজ সোনালির মধ্যে পাথরের সেট, আর 2 হাত ফাঁকা, মূলত মেহেদি পরানোর জন্যই। কয়েকজন মেহেদি আর্টিস্ট এই প্রোগ্রামে আসে। 2 জন মাহরিনকে মেহেদি দিয়ে দিতে বসে, আর 2 জন বাকিদের এক এক করে মেহেন্দি পড়াতে লাগলো। রাইমা মেহেদি পড়াতে জানে, সেও মেহেন্দি টুকটাক দিতে বসে পড়েছে। স্পৃহা সকালে এসেছে। সে বিভিন্ন কারণে চাইলেও মাহরিনের সাথে থাকতে পারে না। এখন যেহেতু টানা কিছুদিন অনুষ্ঠান চলবে, সেহেতু আজ জামা কাপড় গুছিয়ে এনেছে এই কয়েকদিনের থাকার জন্য। মাহরিন তার এই সুন্দর সময়ে স্পৃহাকে সঙ্গে পেয়ে খুব খুশি। নাচ গান আনন্দ অনুভবের মাঝে দিয়েই হঠাৎ তাহমিদ উপস্থিত হলো। তাহমিদের সঙ্গে 2-4 জন আছেন, প্রত্যেকেই তাহমিদের বোন এবং একজন মামি। তাহিয়া তো এসেই মাহরিনের কাছে চলে গিয়েছে। মাহরিন আজ এত চমকিয়েছে যে নড়তে ভুলে গেছে। এমন অবস্থায় তাহমিদ এসে সারপ্রাইজ দিবে তা সে কেন কেউই ভাবতে পারেনি। মাহরিনের হাতে মেহেন্দি পড়া তখন প্রায় শেষের দিকে। হাতের তালুতে তাহমিদের নাম, আরবিতে এখন মেয়েটা নাম লিখবে। তাহমিদ আজ গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি পরেছে। দেখতে যে দারুণ লাগছে। শুধু একটাই দাগ, গলায় হাতটা ঝুলে আছে। এছাড়া বাদবাকি সে বেশ ফিটফাট। কে বলবে সে একজন অর্থোপেডিক্স। যেহেতু এখানের বড় কেউ নেই, সেহেতু তাহমিদ কাউকে তোয়াক্কা না করে মাহরিনের পাশে গিয়ে বসল। এতে মাহরিনের গা মৃদু শিউরে ওঠে। তাহমিদ বেশ মনোযোগের সাথে মেহেন্দিতে রাঙানো হাত জোড়ায় নজর বুলিয়ে মাহরিনের দিকে তাকালো। মাহরিন তখন চোরা চোখে তাহমিদের দিকে তাকাতেই তাহমিদ ঠোঁট বাঁকিয়ে হাসল। মাহরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে বিয়ে করবে না বলে কত কিছু করলে, এখন আমার নামে মেহেন্দি পড়ছ, ব্যাপারটা কিন্তু মন্দ নয়। মাহরিন ঘরের মাঝে থাকলেও তাহমিদের গা জ্বালানোর কথায় হুঁশ ফিরল। দাঁতে দাঁত চেপে বলল, 2টা দিন যেতে দিন, আপনার বিয়ের শখ আমি মেটাচ্ছি। তাহমিদ হো হো করে হেসে ওঠে। হাসি থামিয়ে বলল, কেন, আরেকটা হাত ভাঙার চিন্তা করছেন নাকি? করো, সমস্যা নেই, কয়েকদিন পর এমনিতে এই হাতের প্লাস্টার খুলে ফেলবো, আরেকটা হাত না হয় আমার প্লাস্টার জড়াবো। এরপর চিরতরে ইতিহাসে খোদাই করে লিখে রাখবো হাড়ের ডাক্তারের হাত ভেঙে দিয়েছে তার নিজেরই বউ। তাহমিদ আশায় অনুষ্ঠান আরও হাসি খুশিতে ভরে ওঠে। তাহমিদও মুখে হাসি নিয়ে সবার সাথে বিনয়ের সাথে মিশছে। তাহিয়া জানালো, এখানে নাকি বড়দের অনুমতিতেই তারা এসেছে। তাহমিদের বাড়িতে কোনো প্রকার মেহেন্দির অনুষ্ঠান করা হয়নি, এখানে আসবে বলে। মাহরিনের বরাবরের মতোই বিশেষ কৌতূহল তাহমিদের ভাইকে নিয়ে। কালকে এত বড় অনুষ্ঠান অর্থাৎ আকত গেল, তাও তাহমিদের ভাই তো এলো না। 2 ভাইয়ের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? তাহিয়ারা যতই বলুক তার ভাই অসুস্থ, তাই বলে একবারের জন্য ভাইয়ের বিয়েতে আসবে না? আশ্চর্য। মেহেন্দি দেয়া শেষ হলো। মাহরিন এক মনে মেহেন্দি রাঙানো হাতে চেয়ে আছে। ডান হাতের তালুতে জলজল করছে তাহমিদের নাম। নামটা ইংরেজিতে বেশ ডিজাইন করে লিখেছে, আর অপর পিঠে আরবি হরফে নাম। মাহরিন মিনমিন করে আওড়ালো, তাহমিদ। তাহমিদ মাহরিনের কাছে এসেছে তখন। মাহরিনের মুখে নিজের নাম শুনে আওড়ালো, তোমার বর। পরের দিনে হলুদের অনুষ্ঠান। সকালে উঠতেই মাহরিন দেখতে পেল তার হাতের মেহেন্দির রং একদম লাল টকটকে হয়েছে। মাহরিনের বোনদেরও সেই রং নজর এড়ায়নি। রাইমা তো বেফাস বলেই বসলো, আমাদের হাত ভাঙা দুলাভাই তো দেখছি মাহরিন আপুকে ভালোবাসে ভরিয়ে ফেলবে। এহেম কথায় রাইমা যে মার খাবে না এটা অস্বাভাবিক। পিঠের ওপর এক ঘা দিয়ে মাহরিন চোখ রাঙিয়ে বলল, একদম বাজে বকবি না।
বাজে কথা কোথায় আপু? তোমার মেহেন্দির রঙই তো যা বলার বলে দিচ্ছে। এসব কুসংস্কার। রাইমা নাক ফুলিয়ে বলল, হ্যাঁ, সব ভালো কথাই তো তোমার জন্য কুসংস্কার। যখন তাহমিদ ভাইয়ের হাতে পড়বে তখন এসব ভালোবাসাই লাগবে। মাহরিন চোখ রাঙিয়ে বলল, চুপ করবি নাকি? তোর মাকে গিয়ে বলবো। রাইমা মাহরিনের ইঙ্গিত বুঝলো। এক লাহমায় রাইমা হাসি মুখে বলল, মজা করছিলাম, আসলে সব কুসংস্কার। তবে আমার বেলায় সেসব আসলেই হবে। শুধু তোমার বেলায় কুসংস্কার মাহরিন আপু। রাইমা টেনে টেনে কথাগুলো বোঝানোর অর্থে বলল। সে কথা শুনে রুহি, নাজিয়া, বর্ষা সবাই একই সুরে হেসে দেয়। এর মাঝে মামি আসেন ঘরে। এসে মাহরিনের হাত দেখে দুষ্টুমি ভরা গলায় বললেন, আমাদের মাহরিন তো দেখছি স্বামীর সোহাগ পাবে। এই মুহূর্তে এসে মাহরিন চুপসে গেল। ওরা না হয় বোন বলে ধমকাতে পেরেছে, মামিকে তো আর কিছু বলতে পারবে না। মাহরিনের এই অবস্থায় ওর পাশের সবাই মিটিমিটি করে হাসলো। হলুদের অনুষ্ঠান বেশ সুন্দর করে সমাপ্ত হলো। আর মাত্র একটা রাত, এরপরে মাহরিন তার নিজের বসত ছেড়ে চলে যাবে অন্যের বসতে, যেখানে মৃত্যুর আগ অবধি তাকে বসত করতে হবে। আর চিরসেনা এই বাড়িটায় শুধু মেহমান হয়ে আসতে পারবে। মাহরিন জানালা দিয়ে অদূরে সে দীর্ঘশ্বাস ফেলল। আহারে মেয়েদের জীবন, যত আহ্লাদিমেই হোক না কেন, শ্বশুর বাড়িতে তাকে যেতেই হবে, সে আগে হোক কিংবা পরে। অর্ধেক রাত অজানা যন্ত্রণায় মাহরিন ঘুমাতে পারল না। এই যন্ত্রণা তার চিরসেনা রুম, বাবা মাকে ছেড়ে যাওয়া যন্ত্রণা। হলুদের সময় দেখেছিল তার শক্তপোক্ত মা কেমন আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলেছে। একমাত্র মেয়ে মাহরিন। মাহরিনের এও চিন্তা হয়, সে চলে গেলে তার বাবা মাকে কে দেখে রাখবে। রাতে দেরিতে ঘুমালে সকাল সকাল উঠতে হয় মাহরিনকে। মাহরিনকে ছাদে নিয়ে হলুদ দিয়ে আবারও গোসল করানো হয়। মাহরিন একদম গোসল শেষ হয়ে যাচ্ছিল, সকালে নাস্তা খেতে বসে। মাহরিনের নাকে জল জল করছে সোনালি নথ। কেমন যেন বউ বউ আভা ফুটে উঠেছে তার সমস্ত মুখ জুড়ে। তুলি মাহরিনের দিকে এক মনে চেয়ে আছে। তুলি চেয়ে থাকা দেখে মাহরিন ভুরু কুঁচকালো। তুলির দিকে চেয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? দেখছি তোমাকে আপু। আগে দেখিসনি? দেখেছি, তবে আজ তোমাকে আলাদা লাগছে। তুমি মুখে কিছু দাওনি, তাও তোমার মুখে কেমন বউ বউ আভা লেপটে আছে। মনে হচ্ছে আজকে বউ সাজলে তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে। মাহরিন তখন সরু চোখে চেয়ে আছে তুলির দিকে। তুলি অপ্রস্তুত হয়ে বলল, সত্যি বলছি, এভাবে তাকাও কেন? সত্যি বলা শেষ? তুলি মাথা নাড়ায়, এবার খেতে যা। তুলি যেতেই মাহরিন বিছানার উপরে প্যাকেটটা মরানো লাল টকটকে গাউনটা নজর বুলালো। খাবার চিবোতে চিবোতে এক মনে চেয়ে রইল। কিছুক্ষণ পর ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তুলির কথা অবশ্য সত্যিই ফলে যায়। মাহরিনকে আসলে আজ অন্যরকম লাগছে, একদম বউ। মাহরিন নিজে নিজেকে চিনতে পারছে না। লাল গাউনের সাথে সব ম্যাচিং জুয়েলারি, গলায় দুটো মাত্র হার, কানে বড় দুলজোড়া এবং মাথায় বড় টিকলি। নাকে টানা নথটাও রয়েছে, হাত জুড়ে ম্যাচিং চুড়িও রয়েছে। মাথায় যখন দোপাট্টা পরিয়ে দিচ্ছিল তখনকার সময়টা মাহরিনের জন্য বেস্ট অনুভূতি ছিল। এটা মাহরিন কখনো অস্বীকার করতে পারবে না।